ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। তো যে এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি এবং থার্ড আরএলএসটি যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল সেই চাকরি বাতিল মামলা, যেটা স্পেশাল ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাকেই কিন্তু খারিজ বা বাতিল বলে তার অর্ডারে তিনি লিখেছেন। তো সেই মামলা কিন্তু গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই সাথে স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু 3টে এসএলপি দায়ের করে। এর সাথে গোপীনাথ ভাঞ্জা বলে একজন চাকরি প্রার্থী, তিনিও এটা করেন, একটি এসএলপি দায়ের করেন। তো সেই 4টি মামলার একসাথে প্রধান বিচারপতির ঘরে আগামী সোমবার অর্থাৎ আপনার শনিবারে দাঁড়িয়েছে। তো সোমবার অ্যাডমিশন হিয়ারিং রয়েছে। তো ভগবান কিন্তু এই মর্মে কোথাও গিয়ে এই অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্য এই পারপাসে কিন্তু যোগ্য চাকরিহারাদের কিন্তু অন্তিম একটা সুযোগ দিয়ে দিলেন। কী করে সুযোগ দিলেন সে সম্পর্কিত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। হাতে কতটুকু সময় আছে তা বোঝা যাবে সোমবার, অর্থাৎ এসএলপি করার জন্য যে যোগ্য বঞ্চিত যারা চাকরিহারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা সময় পাবেন সেটা কিন্তু সোমবার বোঝা যাবে যে কতটুকু সময় রয়েছে। যোগ্য চাকরিহারাদের কী কী করণীয় সে সম্পর্কে সোমবারের পরে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। গোটা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যদি ডেলি কজ লিস্ট সুপ্রিম কোর্টে দেখি, তো সেক্ষেত্রে ডেলি কজ লিস্ট ফর ডেটেড 29/7/2024 থেকে চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে রয়েছে 34 এবং 35 নম্বর আইটেমে। দেখুন এখানে কোনো ম্যাটার নেই, তো আমাদের 26,000 এসএসসি রিলেটেড কোনো ম্যাটার নেই। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে ডেলি কজ লিস্ট অর্থাৎ অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্য যে মামলাটা আদৌ গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সুপ্রিম কোর্ট শুনবে কিনা, বা শুনলে কোন বেঞ্চ অ্যাসাইন করবে এবং কবে তার শুনানি হবে। তো সেই মর্মে কিন্তু এই এসএসসি ম্যাটারগুলো উঠতে চলেছে। আমি দেখাবো কোন কোন ম্যাটারগুলো একসাথে, যেগুলো এসএলপি হচ্ছে সেগুলো একসাথে উঠতে চলেছে। তো দেখতে থাকুন। দেখুন 4টে এসএলপি নাম্বার হচ্ছে। একটা এসএলপি নাম্বার 9586/2024, যেটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার গেছে। দেন তার সাথে কানেক্টেড রয়েছে এসএলপি 9614, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গেছে। দেন তার সাথে এসএলপি নাম্বার 9637/2024 গোপীনাথ ভাঞ্জা গেছে। দেন তার সাথে কানেক্টেড অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ তারা গেছে। তো 4টে মোট, প্রথম হচ্ছে মেন এসএলপিটা হচ্ছে রাজ্য সরকার, দেন তার সাথে 3টে কানেক্টেড অ্যাপ্লিকেশন গেছে। এইখানেই যোগ্য যে সমস্ত চাকরিয়ারা রয়েছেন তাদের এসএলপি থাকার কথা ছিল। জানি না তাদের নেতৃত্বরা কী করছেন, 7 অতিক্রান্ত হতে গেল, এখনও পর্যন্ত কোনো এসএলপি দাঁড় হলো না। অর্থাৎ এই সাথে এই যে মূল যে স্ট্রাকচারের যে মামলাগুলো হবে, বলার জায়গা তো এটাই ছিল 7 দিনের মধ্যে একটা এসএলপি দায়ের করতে পারছে না। এটা আজকে তো যুদ্ধকালীন তৎপরতা এটা, কারণ চাকরি চলে গেছে, কিচ্ছু নেই, হারানোর কিছু নেই, খড়কুটো যা কিছু পাবে তাই আঁকড়ে লড়াইটা করতে হতো। সেক্ষেত্রে কারা নেতৃত্ব দিচ্ছে, এরা কারা, যারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে এসএলপি যদি এই 3-4টে মামলা যদি একবার হয়ে যায় শুনানি, পরবর্তী ক্ষেত্রে মামলা করে হবেটা কি? সেই মামলা যখনই উঠবে তখনই তো বিবাদী পক্ষ এসে বলবে স্যার এই মামলা তো ওই বেঞ্চে অ্যাসাইন করার পর ওখানে তো তার নিষ্পত্তি হয়ে গেছে, এই রিলেটেড ইস্যু তো ওখানে হয়ে গেছে। এইগুলো বাদ দিয়ে দেন, এর কী কী বাদ আছে কি না আছে সেগুলো তো এই দিনকেই একই সাথে শুনানি হয়ে যাবে। কতটা সুবিধা হতো যদি 29 তারিখে মামলাটা যদি যোগ্য এই সমস্ত যে চাকরিহারারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি আরও 8-10টা এসএলপি যদি হয়ে যেত, এক্ষেত্রে দুটো করেও যদি হতো, তাহলে সেক্ষেত্রে আজকে এতগুলো এসএলপি হয়ে গেলে সেক্ষেত্রে এতগুলো অ্যাডভোকেট অ্যাপেয়ার করতো, সেখানে গলার জোরটা বাড়তো, সেই পক্ষটা ভারী হতো। দেন আলটিমেটলি সেখানে গিয়ে অনেক কিছু বলা যেতে পারতো যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা স্টেট বলছে, সেখানে ক্লারিফিকেশন কি। আজকে এক যাত্রা সব কিছু কিন্তু হয়ে যেতে পারতো একটা সিটিংয়ে, অনেক কিছু হয়তো পুরোপুরি নির্যাসটা আসতো না, একটা হয়তো স্টে পড়তো, ফার্দার মামলাটা চলতো। বাট প্রথম দিন থেকে থাকা মামলার সাথে থাকা এবং মাঝখান থেকে ঢুকে পড়া, সাইড কেটে, অনেক পার্থক্য। যারা এগুলো বোঝে না তারা ভুল ডিরেকশান দিচ্ছে, এবং আমি পরিষ্কার বলছি যে ভুল ডিরেকশানে এতগুলো ছেলেমেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি তো বলো যোগ্য নেতৃত্ব যারা আছে, অনেক পিটিশন তারা অনেক যারা দূর থেকে এসে তাদের পিটিশন, তাদের টাকা পয়সা লেনদেন হচ্ছে, শুধুমাত্র তারা তো এই কারণে এসেছিল যে সঠিক নেতৃত্বের হাতে পড়ে আজকে একটা যোগ্য নেতৃত্বের হাতে পড়ে একটা এসএলপি দাঁড় হবে এবং তাদের কথাগুলো সেখানে গিয়ে রাখবে। আজকে এই মূল মামলাগুলি যখন উঠে যাবে না, সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে, তো সেক্ষেত্রে তারপরে আর কি বলার বাকি থাকবে? বলা তো এইখানেই হবে। এরপরে কি এতটা, তখন কি রাজ্য সরকার যাবে যে রাজ্য সরকারকে ওখানে পার্টি করে তুমি ওখানে শোনাতে পারবে? এসব কিছু হবে না। তো যাই হোক, মূল মামলার সাথে এগুলো তোলার দরকার ছিল, এখনও সময় এখনও আছে। কারণ রাজ্য সরকারের এই যে মূল মামলা, এই মামলাতে কিন্তু জাস্ট অ্যাডমিশন হিয়ারিং, প্রধান বিচারপতি হয়তো কয়েকটা টাইম পরে গিয়ে কিন্তু এই মামলার শুনানির জন্য দিন ধার্য করবেন। এর মধ্যে কিন্তু দ্রুত, ইভেন আগামীকালই শুরু করে দিতে হবে এসএলপি করার জন্য। সোমবার মঙ্গলবার মধ্যে এসএলপি ফাইল করে ফেলতে হবে। যদি বুধবারের পরে মামলা লিস্টেড হয়,
মানে যে কোনো দিন যদি অ্যাসাইন হয়, সোমবার তো জানা যাবে সেটা কবে অ্যাসাইন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই এসএলপিগুলো প্রত্যেকটা কানেক্টেডভাবে সেখানে ঢুকিয়ে দিতে হবে এবং সেখানে তত সংখ্যক কিন্তু অ্যাডভোকেট এখানে অ্যাপিয়ার করাতে হবে আলাদা আলাদা এসএলপি করে বা ফাইল করে। যাই হোক, আমরা একটু যে বিষয়গুলো আমরা বলে দিই যে এখন এই মুহূর্তে যোগ্য নেতৃত্ব অভাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ তারা ভুলভাল ডিরেকশন দিচ্ছে, সঠিক সিদ্ধান্ত তারা বলছে না, কারণ সঠিক সিদ্ধান্ত এটাই ছিল কিচ্ছু হাতে নেই, সব হারিয়ে গেছে, এখন যে কোনো উপায় ভাই এসএলপিটা করে তুমি করো। তো আমি এই জায়গা থেকে বলবো যে এখন জেলাভিত্তিক, কারণ চাকরিটা যার নিজের ব্যক্তিগত গেছে, কোনো টিমের চাকরি যায়নি, কারণ যে ভুক্তভোগী সে নিজে ভুক্তভোগী। এখানে 100 জন দাঁড়িয়ে গিয়ে বা আমার একদম সেন্ট্রালাইজ কোটায় রাজ্যের তরফ থেকে একটা আলাদা টিম একটা মঞ্চ বানিয়ে ফেললাম, সেই মঞ্চের ব্যানারে কাজ করবে, এটা হতে পারে না। যার চাকরি স্পেসিফাইভাবে যাওয়া যাবে না, কারণ তার অর্থের একটা সমস্যা রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা টানতে গিয়ে অসুবিধা, কারণ সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার করানো খুব ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে কিছু পদ্ধতি আজকে বলে দেবো, যে পদ্ধতিতে কিন্তু এই লড়াইটা অন্তিম লড়াই, জীবনের শেষ লড়াই কিন্তু হতে পারে। অর্থাৎ দেশলাইয়ের শেষ কাঠি হিসাবে কিন্তু যদি সেই কাঠিটা যদি জ্বালানো সম্ভব হয় তাহলে জীবন আলোকিত হবে, যদি কাঠিটা না জ্বালানো জীবন কিন্তু অন্ধকারে চলে যাবে। তো সেরকম 6টা মর্মে আজকে পরামর্শ দেবো, পরামর্শগুলো খুব উপযোগী হবে, দেখতে থাকুন। তো শুরুতে যে বিষয় নিয়ে আসবো, যোগ্য চাকরিয়ালাদের এখন কী কী করণীয়। নাম্বার 1, প্রতিটা জেলায় নিজস্ব টিম তৈরি করুন। সেটা হতে পারে 9, 10, সেটা হতে পারে 11, সেটা হতে পারে গ্রুপ সি, সেটা হতে পারে গ্রুপ ডি। কারো উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দেবেন না, 20 পাও জলে ফেলে দিলে আপনি কিন্তু বিপদে পড়বেন, কারণ চাকরিটা আপনার ব্যক্তিগতভাবে গেছে, আপনি যাকে দিয়ে গেছেন তাকে আপনি চেনেন, মানে সে মানুষটা আদতে কেমন। তো এখানে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে নিজেদের এলাকায় যেখানে চাকরিটা পেয়েছেন সেই এলাকায় মোটামুটি আপনাদের সংগঠন, আপনারা জানেন যে সংগঠন না হলেও যে কতজন কি চাকরি বাকরি করছে, প্রয়োজনে মাইকিং করুন না, যে আপনাদের নিজেদের একটা আলাদা টিম তৈরি করুন। আপাতত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টিম তৈরি করা খুব ইজি। প্রয়োজন 9, 10 একটি আলাদা জেলা সেট আপ রেডি করুন, নিজস্ব টিম তৈরি করুন, 11 করুন, গ্রুপ সি করুন, গ্রুপ ডি করুন। প্রথমে যে কাজটা করতে হবে, যদি সোমবারে 1 সপ্তাহ মতন টাইম পাওয়া যায়, অর্থাৎ পরবর্তী এই সোমবারে পরের সোমবারে যদি মামলার হিয়ারিং লিস্টেতে থাকে, তাহলে 2 থেকে 3 দিন লাগে এসএলপি দায়ের করতে। হাইকোর্টে বসে দিল্লি না গিয়েও এসএলপি দায়ের করা যায়, সেটা হাইকোর্টের যে কোনো অ্যাডভোকেট যারা এই সুপ্রিম কোর্টে মামলা টামলা করেন তাদের কাছে গেলেই তারা কিন্তু এসএলপি করে দেবেন। সেক্ষেত্রে অ্যাডভোকেট ধরাটাও কোনো ব্যাপার না, এইখান থেকে দাঁড়িয়ে আপনি ওখানে অ্যাডভোকেটের সাথে কনফারেন্সে আপনি ডিলিং করে নিতে পারেন, ওখানে গিয়েই কথা বলতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম কাজ হচ্ছে জেলাভিত্তিক গ্রুপ তৈরি করেন, আপনার যোগ্য নেতৃত্ব নেই আপনার এই জায়গায়। তো সেকেন্ড হচ্ছে জেলাভিত্তিক টিমে কমপক্ষে 300 থেকে 400 জনকে অ্যাটাচ করুন। যদি একটি জেলায় কম পড়ে তো তার পাশের জেলাটাকে আপনি অ্যাটাচ করুন। 2টো জেলা বা 3টে জেলা নিয়ে 300 বা 400 সদস্য আপনাকে জোগাড় করতে হবে। আপনার 9, 10 বা 11, 12 বা গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে টিম তৈরি করুন। যদিও গ্রুপ ডির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, কারণ মাত্র খুব কম এখানে, মানে 3800-র মধ্যে মাত্র 1700 জনই কারাপ্টেড বা দুর্নীতিবাজ। তো সেক্ষেত্রে মাত্র 1700 জন পাবে। তো সেক্ষেত্রে 4-5টা ডিস্ট্রিক্ট মিলে হয়তো টিম করতে হবে, বাকিদের ক্ষেত্রে হয়তো এই জেলাভিত্তিক টিম গঠন করা খুব ইজি হবে। 300-400 কেন বলছি, 300-400-র ক্ষেত্রে যে টাকাটা এই মুহূর্তে রাজ্য সরকার দেয়, সব কিছু লোন টোন সব জীবন ঠিকঠাক চালানোর পরেও যে টাকাটুকু থেকেই যাবে সেটা দিয়ে মামলা লড়া সম্ভব, কিছু না কিছু সেভিংস আছে। তো সেই জায়গা থেকে কিন্তু 300-400 জন হলে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে টানা সম্ভব। এর জন্য কোনো একটা জায়গায় একটা যোগ্য মঞ্চ করে দিয়ে আমি 5000-10,000 পিটিশনকে ঢুকিয়ে দিলাম, আদতে সেখানের অ্যাডমিনগুলো ওখানে লাভবান হবে, আর কিচ্ছু হবে না। যোগ্য এত টাকা লাগে না মামলা করতে। আজকে যদি 3-4 হাজার টাকাও যদি দেওয়া হয় বা 5,000 টাকাও যদি লাগানো হয়, সেক্ষেত্রে 300-400 জনের টিম থাকলে একটা আলাদা অ্যাডভোকেট ওখানে অ্যাপিয়ার করানো যাবে এবং নিজের নেতৃত্বের টিমগুলো থাকবে, নিজের জেলার নেতৃত্বের টিমগুলো থাকবে, এবং একাধিক জেলা হলে একাধিক টিমেও সেখানে এসএলপি থাকবে, একাধিক অ্যাডভোকেট অ্যাপিয়ার করবে, এবং সবাই কিন্তু এটা কাজে লাগবে। নাম্বার 3, সোমবারের পর মঙ্গলবার বা বুধবারই কোনো একটি নির্দিষ্ট স্কুল বা মাঠ বা অনুষ্ঠানগুলো ভাড়া করে অফলাইন একটি মিটিং করে ফেলতে হবে। সোমবার ডেট জানা গেল কবে মামলা লিস্টেড হচ্ছে, এবার আপনারা প্রয়োজনে একটা ভ্যান ভাড়া করুন, কয়েকজন মিলে বন্ধুবান্ধব মিলে টোটো ভাড়া করুন, টোটো ভাড়া করে মাইকিং করে এক জায়গায় অমুক তারিখে প্রয়োজনে লিফলেট ছাপিয়ে ফেলুন রাতারাতি, দিয়ে লিফলেট করে সমস্ত ছেলেমেয়েদের কিন্তু একত্রিত করুন, যারা যোগ্য চাকরিওয়ালা যারা আছে তাদের একটি নির্দিষ্ট জায়গায় একটি মিটিং ডাকুন। সেখানেই সিদ্ধান্ত নিয়ে নিন যে 2 দিনের মধ্যে সেল পেপে কারা কারা আছে, কারা কারা এই জিনিসগুলো করছে। তো এইভাবে কিন্তু নিজেদের কিন্তু সাংগঠনিকভাবে গঠন করে নিতে হবে, কারণ এই যোগ্য নেতৃত্ব আপনি ছেড়ে দিচ্ছেন কলকাতায়, সে কাউকে চেনেন না জানেন না, টাকা দিয়ে চলে গেলেন, ডকুমেন্টস দিয়ে চলে গেলেন, 7 দিন পার হয়ে গেলো, তারা আবার এসএলপি করলো না। তা তারা কি বলছে না, রাজ্য সরকার এসএলপি কী হবে আমি দেখবো, তারপরে গিয়ে আমি নতুন করে এসএলপি করবো। তারপরে সেই এসএলপি গুরুত্ব থাকবে যদি এই 3-4টে বড় বড় মামলা হয়ে যায়, কিচ্ছু থাকবে? তারপরে গিয়ে আসলে মামলা করে করবেটা কী? ওখানে কিচ্ছু করতে পারবে না, পিছন থেকে ওই কাছেটা খুলে নিয়ে চলে যাবে। যেমন ডিভিশন বেঞ্চে কোনো পার্টি হয়নি, রাজ্য সরকারকে ভরসা করে থাকা হয়েছিল, রাজ্য সরকার ডুবিয়ে দিয়ে বেরিয়ে গেছে। সেম জিনিস
সুপ্রিম কোর্টে হতে চলে যায়, তো সেখানে কিন্তু ইমিডিয়েট যদি সোমবার টাইম পাওয়া যায় একটা সপ্তাহ, দেন তার মধ্যে এসএলপি কিন্তু নিজের জেলার থেকে আপনি করুন। নাম্বার 4, মিটিংয়ের যোগ্য নেতৃত্ব সহ 10 জনের সদস্য কোর কমিটি এটা সেট আপ করে ফেলুন, 4 সদস্যের একটা হিসাব রক্ষক সেট করে ফেলুন, 300-400 জন মেম্বার হবে, টাকা খাওয়া এই ব্যাপার আমরা, কারণ টাকার আপনার মানে এখানে চাহিদাটা বরবাদ থাকবে, যে বারবার প্রত্যেকটা সদস্যের কাছে টাকা চাইতে হবে। তার কারণ হচ্ছে এখানে লটস অফ মেম্বার থাকবে না, এবং যারা থাকবে তাদের ফ্রেশ ক্যান্ডিডেট বাছাই করতে সুবিধা, কাজ করতে সুবিধা, এসএলপি দায়ের করতে সুবিধা, এবং প্রত্যেকের নাম এসএলপিতে থাকবে, দুজনের নাম দিয়ে বাকিরা ফান্ডিং করে এই ব্যাপারটা থাকবে না। অর্থাৎ 300-400 জন হলে একটা যে কোনো অ্যাডভোকেটের কাছে যান, কস্ট টাইটেল রেডি হবে, সেখানে প্রত্যেকের নাম থাকবে এসএলপিতে, ধরে নিন সাপোজ মিস্টার এক্স, দেন তারপরে প্লাস আদার্স, তো বাকিদের নামও কিন্তু এসএলপির ক্ষেত্রে শো করবে যে কারা কারা এই মামলার ক্ষেত্রে রয়েছে। তো এই ক্ষেত্রে খুব সুবিধা। তো একটা যোগ্য নেতৃত্ব একটা 10 জনের কোর কমিটি বানিয়ে ফেলুন, তার সাথে 4 সদস্যের হিসাব রক্ষক বানিয়ে ফেলুন, খাতাপত্র রেডি করে নিন। দেন এইটাও কিন্তু আমরা স্কুলে যেমনভাবে ডিসিপ্লিন হিসাবে করতে হবে, মামলা করতে গেলে এই চর্চাগুলো আপনাকে করতে হবে। এখন আপনি পড়ে গেছেন, আপনি জল হয়ে গেছেন, যে পাত্রে আপনাকে দেওয়া হবে আপনাকে সেই পাত্রের আকার কিন্তু ধারণ করতে হবে। এখন আপনাদের হারানোর কিচ্ছু নেই, আপনার চলে যাওয়ার কিছু নেই, আপনার অলরেডি সব কিছু চলে গেছে, জীবন আপনার সামনে অন্ধকার। তো এগুলো আপনাকে করতেই হচ্ছে। নাম্বার 4। নাম্বার 5 যেটা আপনাকে করতে হবে, জেলাভিত্তিক সুপ্রিম কোর্টে, জেলাভিত্তিক মামলাটা ভুলে হচ্ছে, জেলাভিত্তিক সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করতে হবে মূল মামলার সাথে। তো মূল যে মামলা রাজ্য সরকার যে ডায়েরি নাম্বারটা যেটা দেখালাম, যেটা এসএলপি নাম্বার আছে, সেই মামলার সাথে আপনাকে যেতে হবে। আপনি এগুলো খারিজ হওয়ার পরে আপনি ফাঁকা মাঠে গোল দেবেন এবং আপনার কথা সুপ্রিম কোর্ট শুনবে, এটা হয় না। একবার এই টাইপের মামলা নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হয়ে গেলে দ্বিতীয় দফা এই সমস্ত মামলা যখন উঠবে, বিবাদী পক্ষ এসে বলবে ওই মামলা তো ওদিনকে শোনা নিয়ে গেছে, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন যারা পরীক্ষাটা নিয়েছিল, যারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল, মধ্যশিক্ষা পর্ষদ সবাই এসে তাদের সবার সব কথা শোনা হয়ে গেছে। তাহলে ফাঁকা মেটে এসে আপনি বলবেনটা কি? শুধু ন্যাচারাল জাস্টিস? আপনার হাতে তো ওইটুকু অংশ যেটা কিচ্ছু নেই। কি বলবেন ওখানে? ওএমআর শিট, টোটাল ওএমআর শিটটা উইদাউট টেন্ডার হচ্ছে, যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 ভায়োলেশন হয়েছে। কী করে প্রমাণ করবেন আপনি যোগ্য? জায়গা নেই, যা করতে হবে মূল মামলার সাথে করতে হবে। যদি কোণঠাসা করতে এখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলতে হবে যে এই 5,000 অবৈধ আর বাকিটাও 19,000 বৈধ, তো অবৈধদের চাকরি ফেরত দিতে হবে। যা করতে হবে মূল মামলার সাথে। আলাদা করে গেলে আপনাকে কেউ শুনবে না সুপ্রিম কোর্টে। কে শুনবে? কোন বেঞ্চে আপনি পাবেন? প্রধান বিচারপতি কি? আপনাকে তো প্রধান বিচারপতি হয়ে আপনাকে এখানে ফিরতে হবে। প্রধান বিচারপতি তো জানে এই মামলা আমি একবার বেঞ্চে অ্যাসাইন করেছি, আমি দ্বিতীয়বার কেন করবো? শুধুমাত্র ন্যাচারাল জাস্টিস? কেন আপনি সেই সময় মূল মামলার সাথে আসেননি? যাক, এখানে দেখুন 10,000 যদি আমি ধরে নিলাম, 19,000 যোগ্য প্রার্থী আছে, যদি 10,000 প্রার্থীও হয়, আমি ধরলাম 50% আসবে না, 50% যোগ্য প্রার্থী আছে। যদি আলাদা আলাদাভাবে 400 জন করে ভাগ করে দেওয়া হয়, তাহলেও কিন্তু প্রায় 25টি এসএলপি দায়ের করা যাবে এবং 25টি অ্যাডভোকেট এখানে অ্যাপয়েন্ট করা যাবে, অ্যাপিয়ার করা যাবে এখানে 25টি অ্যাডভোকেট। এবং ভাবুন না, 25টা এসএলপি হয়ে গেলে এই মামলার সাথে জোরটা কার থাকবে? যোগ্য চাকরিয়ারাতে থাকবে। তো এই মর্মেই তো আপনাকে আলাদা আলাদা জেলাভিত্তিক আপনাকে করে ফেলতে হবে। নিজেদের জেলার টিম তৈরি করুন। দেন পরবর্তী ক্ষেত্রে এই যারা যোগ্য নেতৃত্ব 7 দিনে যারা এসএলপি করতে পারে না, তারা কিসের যোগ্য নেতৃত্ব? তাদের কথা ছেড়েই দিন। আপনারা নিজেদের চাকরিটা আপনি নিজের কাছে, নিজের ছেলেমেয়েদেরকে জোগাড় করে নিজের জেলার নিজেরা এগিয়ে আসুন, না হলে কিন্তু এই লড়াই আপনি কিচ্ছু করতে পারবেন না। দেন তারপরে আমরা এগোই। দেন আপনাকে একটা প্রয়োজনে একটা কিউআরটি সেট করে দেন। কিউআরটি শুধু ভোটের ক্ষেত্রে হয় না, কুইক রেসপন্স টিম শুধুমাত্র ভোটের ক্ষেত্রে করলে হবে না। আপনার নিজের টিমে একটা কিউআরটি হলে, যারা একটু অ্যাক্টিভ, যাদের সুঠামো মানে শারীরিক গঠন ভালো, যারা দৌড়ঝাঁপ ছুটতে পারবে, তাদের জন্য একটা কিউআরটি মানে কুইক রেসপন্স টিমকে একটা গঠন করে রাখুন, যারা প্রয়োজনে দিল্লিও যায়, প্রয়োজনে যা দিল্লি যাবে। শুধুমাত্র আননেসেসারি এই যে দিল্লি যাওয়ার একটা ধুন পড়ে গেছে না, দিল্লি গেলে কিছু না কিছু, আরে ভাই দিল্লি গিয়ে 7 দিনে একটা মামলা দায়ের করতে পারে না, তারা আবার যোগ্য নেতৃত্ব কি করবে? কিছু করতে পারছে না ওখানে, তারা বসে রয়েছে। এই মামলাগুলো কবে ডিসমিস হবে, এই মামলাগুলো কবে স্টে নিয়ে আসবে, তারপর আমরা খেলবো। আরে ভাই, প্রথম দিন থেকে থাকাটার মজাই আলাদা। প্রথম দিন থেকে মামলা লড়াইটা দিতে পারলে, প্রথম দিনই তো কথা বলবে, প্রথম দিন থেকে আমাকে অ্যাডভোকেট আছে, পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাডভোকেট ধরো না কথা উড়িষ্যা আলবা স্যারকে দাঁড় করে দিল, তো প্রথম দিন তিনি ছিলেন না, তাহলে আপনি তো ওই দিন ছিলেন না মশাই, আপনি তো আজকে এসে প্রথম বলছেন। কথাটা তো এরকমই হবে, এটা তো শুনানির সময় হয়। আর 32,000 মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কীভাবে কতগুলো অ্যাডভোকেট তারা অ্যাপিয়ার করেছেন। এগুলো দেখেও তো শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষা ভিক্ষা না নিয়ে আজকে ভাবছে যে হঠাৎ করে জীবনে কিছু হয়। আপনি জানেন না, যখন চিঠিটা আপনাকে ধরানো হয়, প্রত্যেকটা চিঠিটা আপনি লিখেছেন যে এই হাইকোর্ট যে অর্ডার দেবে আমি সেটা মেনে নেবো, আপনাকে চিঠিটা ধরেন, তখন আপনি কেন অ্যালার্ট হননি? আজকে যখন মামলাটা চলছে, কেন আপনি ওখানে জানেন? আপনি তো জানেন যে আপনার একটা অংশ ওখানে চলছে, তো আপনি এগুলো সম্পর্কে আমরা অ্যালার্ট হবেন না? তো অ্যালার্ট আজকে হঠাৎ করে আমি কিছু জানি না, কেউ কিছু জানে না বললে তো হবে না। আজকে ওটা হয়েছে, এটা মানতে হবে এবং সেই সাথে মেরুদণ্ড শক্ত রেখে লড়াইটাও করতে হবে। কারণ আপনি অন্যায় করেননি, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার বিনা দোষে আপনাকে ফাঁসি কাটা মঞ্চে ঝোলানো হচ্ছে। তো সেটার জন্য অন্তিম লড়াই আপনাকে লড়তে হবে এবং তার জন্য গুছিয়ে করতে হবে। কাউকে বিশ্বাস সেখানে করতে যাবেন না। বিশ্বাস করে 7 দিনও আজকে পর্যন্ত একটা এসএলপি দায়ের করতে পারলো না, মূল মামলার সাথে ট্যাগই হলো না কোনো মামলা। তাদেরকে প্রেশারাইজ করে এসএলপি করার এবং পরবর্তী ক্ষেত্রে জেলায় নেতৃত্ব তৈরি করুন এবং জেলাভিত্তিক কিন্তু এসএলপি করুন এবং সেটা খুব দ্রুত 7 দিনের মধ্যে।